2025 এনইপি থার্ড সেমিস্টারে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, এই এনইপি সিস্টেমে তোমাদের থার্ড সেমিস্টারে যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের যে সমস্ত টিকা প্রশ্ন থাকে এবং তোমাদের 10 নম্বর যে সমস্ত রচনাধর্মী প্রশ্ন থাকে, এই প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সবিস্তারে আলোচনা হবে এবং কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো এবার পড়ে যাব, অর্থাৎ কোন প্রশ্নগুলো পড়ে গেলে অন্তত 5 নম্বর তো আমি তুলতে পারবো। কারণ এর আগের পরীক্ষাতে আমার দেখাশোনা অনেক বন্ধুদের সাপ্লি এসেছিল এই ইতিহাস সাবজেক্টটিতে। তো এবারে যদি সেই ভুলটা হয় তাহলে কিন্তু খুবই বিপদ। এই জন্য চাই একটি ভালো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক সাজেশন যেটি তোমাকে 5 নম্বর তুলতে বা 5 নম্বর কেন 5 নম্বরের থেকে বেশি নাম্বার তুলতে সাহায্য করবে। তো আশা করবো এর এই ভিডিওটি সেই সাজেশনটি হতে চলেছে তোমাদের জন্য। তো এখানে মোট 10 থেকে 11টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। সেখানে 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন একসাথে মিলিয়ে মিশিয়ে আছে। আশা করবো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং এখন থেকে তুমি যদি প্রস্তুতি শুরু করে দাও তাহলে তুমি দেখবে তোমার এক্সটার্নাল পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছো, কোনো রকম সাপ্লি আসছে না। তো আশা করবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বা এই ভিডিওটি তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদেরকে এক্ষুনি এই মুহূর্তে এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তারা উপকৃত হতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানো তোমাদের কোন সাবজেক্টের সাজেশন দরকার আছে বা কি টপিক নিয়ে আলোচনা করলে যে তোমরা একটু উপকৃত হতে পারবে। যদি তোমরা এই সমস্ত বিষয়ে মতামত জানাও তাহলেই কিন্তু তোমরা সমস্ত ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারবে। বিভিন্ন ভিডিও আকারে সেগুলো আমি তুলে ধরবো। হয়তো একটু কথাটা বেশি হয়ে গেল, কিন্তু তোমাদের সাজেশনটি এক্ষুনি চলে আসে, তোমরা একবার সেটি দেখে নাও। তো আবার তোমাদেরকে এখানে একটু বলে রাখি যে 11টি প্রশ্ন আছে। এই 11টি প্রশ্ন তোমাদের 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন সাথে মিলিয়ে মিশিয়ে আছে, একবার খেয়াল করবে। তো তোমাদের এখানে প্রথম প্রশ্নটি শুরু করছি। প্রথম প্রশ্নটি আছে, দিন ই ইলাহি বলতে কি বোঝো? পুরোটাই আছে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে। এরপরে আরেকটি কথা বলে দিই, এখানে প্রত্যেকটি কোশ্চেনে তুমি অথবা দেখতে পাবে। এমন নয় যে প্রত্যেকটি অথবায় আলাদা আলাদা কোশ্চেন, কয়েকটি অথবা আছে যেগুলো সেম প্রশ্ন, একই উত্তর হতে পারে তাদের। তো এখানে পরের প্রশ্ন আছে, একজন সংস্কারক হিসেবে শের শাহের কৃতিত্বের মূল্যায়ন করো। অথবাতে একটি প্রশ্ন আছে, শের শাহের রাজত্বকালের গুরুত্ব কী ছিল? এই দুটো প্রশ্ন একই প্রশ্ন। চলে আসবো আমরা পরের প্রশ্ন, কি না মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনার মূল্যায়ন করো। অথবাতে একটি প্রশ্ন আছে, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি মূল্যায়ন করো। একই প্রশ্ন, এদের উত্তরও তুমি একই লিখতে পারবে। চলে আসবো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল? ঠিক এরই একটি প্রশ্ন অথবাতে রেখেছি, একটু উত্তরটা ঘুরিয়ে দিতে পারে, তাই প্রশ্নটা একটু ঘোরানো আছে। না, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল তা লেখো। এখানে শুধু বলে দিয়েছে, ফিরোজ শাহর নাম উল্লেখ করে দিয়েছে, কিন্তু পরের প্রশ্নটিতে ফিরোজ শাহ তুগলকের নাম নেই, এই জন্যে আরেকটু উত্তরটা বেশি করে লিখতে হবে। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। তো তোমরা এখনই আমাকে তোমাদের অসুবিধার কথাগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, কোথায় অসুবিধা, আরও কী ধরনের ভিডিও পেলে তোমরা উপকৃত হতে পারবে, সমস্তটাই। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বাংলার ইলিয়াস শাহী রাজবংশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। আর অবশ্যই যদি ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকে তাহলে একটি করে কমেন্ট করে যেও এবং তোমার নিকটতম বন্ধুর কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও। তো এর অথবাতে একটি প্রশ্ন রেখেছি, দেখো, দিল্লির সুলতানি সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো। এই দুটি প্রশ্ন আলাদা প্রশ্ন। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। যদি প্রথম প্রশ্নটি না দেয় তাহলে শেষের প্রশ্নটি বা অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ইতিহাসে 1707 সালের তাৎপর্য আলোচনা করো। যদি এই প্রশ্নটি না দেয় অথবা প্রশ্নটি তুলে দিতে পারে তোমাদেরকে, শাহজাহানের মধ্যে এশিয়ার নীতি মূল্যায়ন করো। শাহজাহানের এশিয়া নীতির মূল্যায়ন করো। চলে আসবো আমরা পরের প্রশ্নে, চলে আসবো 7 নম্বর প্রশ্নে। বলেছিলাম মোট 11টি প্রশ্ন থাকবে, তো 11টি প্রশ্নই থাকবে। পরের প্রশ্ন, শিবাজির শাসনকালে মারাঠার শাসন ব্যবস্থার
প্রকৃতি বর্ণনা করো। যদি এই প্রশ্নটি না দেয় তাহলে তোমাদের অথবার প্রশ্নটি আসতে পারে। ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনের কি প্রভাব পড়েছিল তা লেখো, বা ভক্তি আন্দোলন সম্পর্কে লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বলবনের রাজত্ব থেকে আলাউদ্দিন খলজি রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজনৈতিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল তা লেখো বা আলোচনা করো। যদি এই প্রশ্নটি না আসতে পারে অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসাবদারি প্রথার বিবর্তনের আলোচনা করো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। চলে আসবো আমরা 9 নম্বর প্রশ্নে। কি লেখা আছে না, ইকতা ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব কি ছিল। যদি ইকতা ব্যবস্থা না দেয় তাহলে তোমাদের অথবার যে প্রশ্নটি আছে সেটি দিতে পারে, সুলতান রাজিয়া কে ছিলেন, এটিও গুরুত্বপূর্ণ। চলে আসবো পরের প্রশ্ন। এখানে 10 নম্বর প্রশ্ন তোমাদের, আর একদম সাজেশনের শেষ দিকে। তাই আমাদের, যদি আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমার উপকারে আসে তাহলেই। আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ ডিএস সাজেশান থেকে দেখে থাকো, একই নামের ফেসবুক পেজ আছে, তো সেই পেজটিকে ফলো করে রাখতে পারো। পরের প্রশ্ন, জায়গির সংকট বলতে তুমি কি বোঝো? এটি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? অথবাতে একটি প্রশ্ন রেখেছি, যদি প্রথম প্রশ্নটি না আসে অথবা প্রশ্নটি আসতে পারে, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, মধ্যযুগের ভারতে সাংস্কৃতিক জীবনে সুফি আন্দোলন, এর আগে ছিল ভক্তি আন্দোলন, এটি হলো সুফি আন্দোলন, প্রভাব লেখো। অথবাতে একটি প্রশ্ন রেখেছি, যদি সুফি আন্দোলন না দেয় তাহলে কি দিতে পারে, অথবা বাবর কেন ভারত আক্রমণ করেছিল, তার সাফল্যের কারণ কি ছিল। তো এই তোমাদের শেষ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এবং তোমরা খুব ভালোভাবে কোনো রকম সাপ্লি না পেয়ে পাশ করে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।